হৃদয়ে লিখেছি তোমারই নাম। নুসরাত জাহান বৃষ্টি। পর্ব ৩। নির্বাচন অফিসে এসে পৌঁছায় জাহিন। নির্বাচন অফিসের ভেতর ঢুকে সোজা মিটিং রুমে প্রবেশ করে জাহিন। মিটিং রুমের মাঝ বরাবর লম্বা একটা টেবিল ফেলে রেখেছে, তার দুই পাশে নেতা কর্মীদের জন্য আরামদায়ক চেয়ার রাখা। সকল নেতা কর্মীরা অনেক আগেই চলে এসেছেন, শুধু জাহিনের আসতে একটু দেরি হয়ে গেল। জাহিনকে দেখে নির্বাচন কমিশনার রশিদ আহমেদ বলেন, আরে জাহিন, চলে এসেছো, বসো বসো, তোমার অপেক্ষায় ছিলাম আমরা এতক্ষণ। জাহিন সোজা গিয়ে নিজের চেয়ারে বসতেই খলিল তালুকদার ঠাট্টা করে বলেন, আসলে নতুন বিয়ে হয়েছে তো তাই একটু সময়টা মেনটেন করতে পারছে না, তাই না জাহিন? আর তার উপরে নতুন বউকে ছেড়ে কি আসা যায় বলুন? জাহিন ছোট ছোট চোখ করে খলিল তালুকদারের দিকে তাকিয়ে থেকে নিজের হাত ঘড়িতে সময় দেখে গম্ভীর গলায় বলে, এখনো 10:30 বাজতে আরো 3 মিনিট বাকি আছে ঘড়িতে। আর রইল সময় মেনটেন করার কথা। আমি সময়টা খুব ভালো করেই মেনটেন করতে জানি মেয়র সাহেব, হোক সেটা বিয়ের আগে কিংবা পরে। আর আপনারও সময় মতো মুখে লাগাম আনা দরকার, কারণ এই বয়সে আপনার মুখে এসব কথা মানায় না। রশিদ আহমেদ পরিস্থিতি অবনতি যাতে না হয় তার আগেই বলেন, আচ্ছা আচ্ছা, এসব কথা বাদ দেন, এখন কাজের কথা আসা যাক। সব নেতা কর্মীরা নড়ে চড়ে বসলেন। রশিদ আহমেদ আবারও বলা শুরু করেন, নির্বাচন কিন্তু দোরগোড়ায়। আর 3 মাস পরেই কিন্তু নির্বাচন। আর এবারের নির্বাচনটা তো একটু বেশি আলোড়ন সৃষ্টি করবে যখন জানতে পারবে জননেতা জাহিন মেয়র পদে দাঁড়াচ্ছে। খলিল তালুকদার তুচ্ছ গলায় বলেন, এখানে আলোড়ন সৃষ্টি হওয়ার কি আছে? আমি ঠিক সেটা বুঝতে পারলাম না। রশিদ আহমেদ বলেন, অবশ্যই আলোড়ন সৃষ্টি হবে, কারণ এই প্রথম কোনো তরুণ নেতাদের মাঝে কেউ একজন মেয়র পদে দাঁড়াচ্ছে। নেতা কর্মীদের মাঝ থেকে একজন বিদ্রূপের স্বরে বলেন, শুধু দাঁড়ালেই তো হবে না, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটাও দেখতে হবে। খলিল তালুকদার এই কথায় সায় দিয়ে বলেন, একদম ঠিক বলেছেন। আর একজন অভিজ্ঞ নেতা যেটা বুঝতে পারবে সেটা নিশ্চয়ই নব্য নেতারা বুঝতে পারবে না, আমার ধারণা। জাহিন চুপচাপ বসে সবার কথা শুনছে। কেউ জাহিনের পক্ষে কথা বলছে তো আবার কেউ জাহিনের বিরুদ্ধে কথা বলছে। রশিদ আহমেদ সবাইকে উদ্দেশ্য করে বলেন, জাহিন নিজ যোগ্যতায় মেয়র পদে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। আর রইল অভিজ্ঞতার কথা, আমার মনে হয় প্রবীণ নেতাদের থেকে এখনকার নবীন নেতারাও কম বিচক্ষণ নয়। আর জনগণদের উপরে ছেড়ে দেন, তারা কাদের চায়, প্রবীণ নেতাদের নাকি নবীন নেতাদের? কেউ আর এই বিষয়ে কথা বলে না। খলিল তালুকদার দাঁতে দাঁত চেপে পুরো মিটিংটা শেষ করল। যারা জানালার পাশে দাঁড়িয়ে গ্রিলের উপরে হাত রেখে নির্নিমেষ ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়ে আছে, আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। আখি যুগলের কার্নিশে জমে রয়েছে নোনা জল। অনেকটা সময় কান্না করার পর এখন মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা চাপা কষ্ট একটু হলেও কমেছে। হঠাৎ করেই যারার নজর পড়ে আম গাছটার একটা ডালে 2টা নাম না জানা হলদে পাখি বসে রয়েছে। দেখেই মনে হচ্ছে পাখি দুটো কপতি হবে। একজন আরেকজনের পেছনে পেছনে গিয়ে ডালে বসছে। হয়তো ছেলে পাখিটা মেয়ে পাখিটার পেছনে পেছনে ডানা ঝাপটে যাচ্ছে, আর মেয়ে পাখিটা হয়তো তা উপভোগ করছে। অজান্তেই যারার ওষ্ঠদয়ের কোণে হাসি ফুটে উঠে। আচ্ছা, তার পেছনে পেছনে কোন নুহাস ঘুরে না এভাবে? যদি নুহাস তার পেছনে পেছনে ঘুরতো তাহলে যারা সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারত। কিন্তু নুহাস তো তাকে ভালোই বাসে না, বারবার তাকে ইগনোর করে যায়। নুহাসের তার প্রতি কি একটুও মায়া জন্মায় না? নাকি সে সব মেয়েদের মতো এতটাও সুন্দরী না বলে নুহাস তাকে পছন্দ করে না? আচ্ছা, ভালোবাসায় কি সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় নাকি নিজের মনকে? কোনটা? যারা তো নুহাসকে মন থেকে ভালোবেসে নিজের ছোট হৃদয়টাতে তার নাম লিখেছে, সে নাম চাইলেও সে মুছতে পারবে না। যারা এসব ভেবে ডুকরে কেঁদে উঠে আর বলে, খুব খারাপ তুমি নুহাস ভাই, খুব খারাপ। তুমি বুঝেও না, বুঝার ভান ধরো।
আমাকে এভাবে কষ্ট দিচ্ছ তো দেখে নিও তুমি এর চেয়ে 1000 গুণ কষ্ট ভোগ করবে। তখন আমি বুঝিয়ে দিব তোমাকে কেমন লাগে এই কষ্ট সইতে। সবাই মিটিং শেষে নির্বাচন অফিস ত্যাগ করে, কিন্তু জাহিনকে রশিদ আহমেদ থাকতে বলেন। সবাই চলে যাওয়ার পর জাহিন রশিদ আহমেদের নিজস্ব কেবিনে এসে বসে। রশিদ আহমেদ স্মিত হেসে বলেন, বাড়ির সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তোমার চাচ্চু, সে কেমন আছে? জি ভালো আছেন। তোমার চাচ্চু কি এখনো নিজেকে দোষারোপ করে অরহানের মৃত্যুর জন্য? জাহিন নিচু গলায় বলেন, হয়তো মনে মনে নিজেকে এখন দোষারোপ করে যাচ্ছে, কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করে না। জানি অরহানের মৃত্যুটা মেনে নেওয়ার মতো নয়, কিন্তু তুমি সাবধানে থেকো জাহিন। অনেকেই চায় না তুমি মেয়র পদে দাঁড়াও, সেটা জানি আমি। খলিল সাহেব কিন্তু কিছু একটা করতে পারেন জাহিন তার চোখ মুখ দেখে যতটুকু বুঝতে পারলাম। তাই নির্বাচনের আগ পর্যন্ত সাবধানে থাকার চেষ্টা করবে। জি। এমন সময় জাহিনের ফোন বেজে ওঠে। জাহিন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মা কল করেছে। জাহিন কলটা না ধরে কেটে দেয়। রশিদ আহমেদ তা দেখে হেসে হেসে প্রশ্ন করেন, কি নববধূ কল করছে নাকি? জাহিন মুচকি হেসে বলে, না মা কল করেছেন। তাহলে ফোনটা ধরো, হয়তো দরকারি ফোন হতে পারে। জাহিন কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে জোহরা বেগম রেগে বলেন, কল কেটে দিচ্ছিস কেন তুই বারবার? আর কই তুই, ও বাড়ি যাবি না অয়ন্তীকে নিয়ে? জাহিন আস্তেট করে বলে, যাবট তো ওনাকে তৈরি হয়ে থাকতে বলো, আমি আসছি। কথাটা বলেই কল কেটে দেয় জাহিন। রশিদ আহমেদ বলেন, কি বলছেন তোমার মা শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য? হুম, যাও যাও, শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো। কথায় আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, সেই মধু গিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসো। নতুন নতুন এই জামাই আদর পাবে, এরপরে কিন্তু এই জামাই আদর পাবে না। আর তোমার নতুন জীবনের জন্য শুভ কামনা রইল। বউ ভাতে তো ব্যস্ততার জন্য যেতে পারলাম, তাই ছোট একটা গিফট তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে। রশিদ আহমেদ ডেস্কের নিচ থেকে একটা ব্যাগ বের করে জাহিনের দিকে এগিয়ে দেয়। জাহিন তা দেখে বলে, এসবের কি দরকার ছিল? শুধু শুধু বেশি কথা বলো না তো। আর শুধু শুধু কি দরকার ছিল, তাই দিয়েছি। এবার তুমি যাও জলদি, না হলে তোমার মা আবার ফোন করে তোমার উপরে চোটপাট করা শুরু করে দিবেন না হলে। জাহিন নির্বাচন অফিস থেকে বের হয়ে গাড়িতে গিয়ে নুহাসের পাশে বসে। ড্রাইভিং সিটে নুহাস বসে আছে। নুহাস জাহিনের হাতে ব্যাগটা দেখে বলে, ব্যাগ? কিসের ব্যাগ এটা? রশিদ চাঁচুট দিলেন বিয়ের উপহার। ও। জাহিন পেছনের সিটের ব্যাগটা রেখে সিট বেল্ট বেঁধে মাথাটা সিটে ঠেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলে, চল এবার। নুহাস গাড়ি স্টার্ট দিয়ে বলে, মিটিং কেমন হলো? জাহিন চোখ বন্ধ অবস্থায় বলে, যেমন হওয়ার কথা ছিল। খলিল তালুকদার কিট এবারও উল্টাপাল্টা কথা বলেছেন। বাদ দে নুহাস এসব কথা। নুহাস আর কোনো কথা না বলে গাড়ি চালানোতে মন দেয়। জাহিন আগের ন্যায় চোখ বন্ধ করে রেখেছে। মাথায় ঘুরছে হাজারটা চিন্তা। ভবিষ্যতে কি হতে চলেছে সেই বিষয় সে অবগত নয়, তাই আগে থেকেই নিজেকে তৈরি করে রাখতে হবে সব পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। হঠাৎ গাড়ি ব্রেক করাতে জাহিন সামনের দিকে ঝুঁকে পড়ে আর নুহাসকে বলে, কি হলো, এভাবে গাড়ি ব্রেক করলি কেন? নুহাস সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বলে, ভাই দেখো। জাহিন নুহাসের কথামতো সামনের দিকে তাকায়। মেয়র খলিল তালুকদার, তার ছেলে সাদিক তালুকদার আর তাদের দলের কয়েকজন ছেলে দাঁড়িয়ে রাস্তার কাজ করা দেখছে। যে রাস্তা 2 বছর ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। রিকশা কিংবা অটো এই রাস্তা দিয়ে গেলেই অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ আহত হতো, কিন্তু তারপরও মেয়র তা দেখেও কোনো পদক্ষেপ নিত না। সেই রাস্তা আজকে মেরামত করছে, তাও আবার স্বয়ং মেয়র সাহেব নিজে দাঁড়িয়ে থেকে। নুহাস জাহিনের দিকে তাকিয়ে বলে, এসব কি ভাই?
জাহিন বাঁকা হেসে বলে, দাওয়াই তাহলে ভালো কাজেই দিয়েছে দেখা যায়। নুহাশ অবাক হয়ে বলে, মানেটা খুব সোজা। ওই দিন মেয়র সাহেব আমাদের পার্টি অফিসে এসেছিলেন, তখন একটু দাওয়াই দিয়েছিলাম ওনাকে, কিন্তু ভাবতে পারিনি দাওয়াই যে এত জলদি প্রভাব ফেলে দিবে ওনার উপরে। নুহাশ ভ্রু কুঁচকে বলে, কিন্তু ভাই এসব লোক দেখানো কাজ দেখিয়ে তো উনি জনগণকে হাত করার চেষ্টা করছেন। জাহিন আবারও সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবলেশহীন হয়ে বলে, এবার মনে হয় না জনগণকে উনি হাত করতে পারবে। 10 বছরে জনগণ ওনার সম্পর্কে যা বোঝার বুঝে গেছে। নুহাশ কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে, এই লোক গিরগিটিকেও হার বানিয়ে দিবে। 12:30টার দিকে জাহিন শেখ বাড়িতে এসে পৌঁছায়। জাহিনকে আর নুহাশকে দেখেই জোহরা বেগম বলেন, এতক্ষণে আসার সময় হলো তোদের? মেয়েটা কখন থেকে তৈরি হয়ে বসে আছে? জাহিন তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, জ্যামে পড়ে গিয়েছিলাম মা, তাই দেরি হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে যা। জাহিন নিজের রুমে আসে। এসে দেখে বেডের উপরে লাগেজ রাখা, কিন্তু অয়ন্তী কোথায়? জাহিন ওয়াশরুম চেক করে, বেলকনি চেক করে, দেখে অয়ন্তী নেই। জাহিন টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে অয়ন্তী লাগেজের চেইন লাগানো ট্রাই করছে, কিন্তু একা পারছে না। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে চেইনটা লাগিয়ে দেয়। আকস্মিক এমনটা হওয়াতে অয়ন্তী চমকে পেছনে ফিরে তাকায়। জাহিনকে নিজের এতটা কাছে দেখে অয়ন্তীর বুকটা কেঁপে ওঠে। জাহিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তী বেগুনি রঙের জামদানির শাড়ি পরেছে, গলায় সোনার মাঝারি সাইজের একটা হার, কানে দুল, হাতে সোনার বালা। মেকআপবিহীন মুখ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। অয়ন্তীকে দেখতে কেমন বোল্ড বউ লাগছে জাহিনের কাছে আগের দিনগুলার তুলনায়। অয়ন্তী চুলগুলা হালকা করে খোপা করে রেখেছে, যার দারুণ কানের সাইডের চুলগুলা গালে উপরে পড়ে রয়েছে। জাহিনের খুব ইচ্ছে করছে হাত বাড়িয়ে অয়ন্তীর চুলগুলা কানে গুজে দিতে। জাহিন নিজের ইচ্ছেটা সংযম করতে না পেরে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে নেয় অয়ন্তীর মুখের দিকে। অয়ন্তী শ্বাস নেওয়া বন্ধ করে চোখ বন্ধ করে নেয়, দাঁতে দাঁত চেপে রেখেছে। বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। জাহিন তর্জনী বাড়িয়ে যেই অয়ন্তীর চুল সরাতে যাবে, এমন সময় যারা বলতে বলতে রুমে ঢুকে। ভাবি মা তোমাদের বাড়ির সকলের জন্য যে জিনিসগুলা কিনেছিল সেগুলা না নিয়েই চলে এলে যে। বোনের কণ্ঠস্বর শুনতে পেয়ে জাহিন তড়িৎ বেগে অয়ন্তীর কাছ থেকে দূরে সরে যায়। অয়ন্তীও হকচকিয়ে যায়। জাহিন উল্টো দিকে ফিরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যারা ভাবি আর ভাইয়াকে এমন অপ্রস্তুত হয়ে যেতে দেখে বোকার মতো বলে, কি হয়েছে? জাহিন কোনো কথা না বলে আলমারি থেকে নিজের পোশাক নিয়ে এক প্রকার ওয়াশরুমে পালিয়ে যায়। যারা হা হয়ে ভাইয়ের কর্মগুলা দেখল। অয়ন্তী ঢোক গিলে নিজেকে সামলিয়ে যারাকে বলে, যারা ব্যাগগুলা আমাকে দাও। অয়ন্তী যারার কাছ থেকে ব্যাগগুলা নিয়ে বিছানার উপরে রেখে দেয়। যারা নির্বিকার ভঙ্গিতে বলে, এখানে ঠিক কি হয়েছে বুঝলাম না আমি, নাকি আমি ভুল সময়ে এই ঘরে চলে আসলাম। অয়ন্তী চোখ বন্ধ করে নেয়। যারা অয়ন্তীর মুখ দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, আমি বরং যাই এখন, ভাবি আমার নক করে আসা উচিত ছিল। কথাটা বলেই যারা দৌড়ে বের হয়ে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেডের উপরে ধপ করে বসে পড়ে। একটু আগেট কি ঘটে গেল তার সাথে? সবটা কিভাবে যেন চোখের পলকে ঘটে গেল। চোখ মুখের এইট অবস্থা কেন তোর? ভাইয়ের কথা শুনে যারা চমকে উঠে। কিট বলবে এখন ভাইকে? সবাইকে তো বলে দিয়েছে যে গত রাতে ঘুম হয়নি বলে চোখ মুখ এমন দেখাচ্ছে, কিন্তু ভাই কি তার এইট কথা বিশ্বাস করবে? ভাই যে তার বড্ড চালাক। বোনকে চুপ থাকতে দেখে জাহিন পুনরায় বলে, কি হলো কিছু জিজ্ঞেস করছি তো আমি। আসলে ভাইয়া গতকাল রাত্রে ভালো ঘুম হয়নি তো তাই এমন দেখাচ্ছে।
জাহিন সন্দিহান গলায় বলে, শুধু ঘুম হয়নি বলে চোখ মুখের এই অবস্থা নাকি? ভাই আমি সব কিছু গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছি। জাহিনের কথার মাঝে নুহাস এসে কথাটা বলে। যারাও এই সুযোগটা কাজে লাগিয়ে বলে, ভাইয়া আমি দেখে আসি ভাবি কেন এখনো আসছে না। যারা কথাটা বলেই দৌড়ে পালিয়ে যায়। নুহাস যারাকে এভাবে দৌড়ে চলে যেতে দেখে জাহিনকে বলে, কি হয়েছে, যারা এভাবে চলে গেল কেন? জাহিন প্যান্টর পকেটে হাত গুজে বলে, আমার প্রশ্নের উত্তর যাতে না দিতে হয় তার জন্য। কি উত্তর? চোখ মুখের এই অবস্থা কেন তা জিজ্ঞেস করেছিলাম। মনে হচ্ছিল কোনো কারণে হয়তো বোনটা আমার কান্না করেছে। নুহাস আতঙ্কে উঠে এই কথাটা শুনে। যারা কান্না করেছে, কিন্তু কেন? আচ্ছা কান্না করার কারণটা সে নয় তো আবার? মেয়েটাকে কি সে একটু বেশি কষ্ট দিয়ে ফেলছে? আচ্ছা যারার ভালোবাসার ডাকে একবারের জন্য সাড়া দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? হয়তো হবে নয়তো হবে না। হুট করে নুহাস নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। কি ভাবছিল সে এতক্ষণ এসব? এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব না। কোথায় যারা আর কোথায়ও মানানসইয়ের তো একটা ব্যাপার আছে। জাহিন নুহাসের ভাবাবেশ চেহারা দেখে বলে, কি ভাবছিস তুই? নুহাস স্মিত হেসে বলে, কিছু না, চলো আমি গাড়ি পার্ক করে রেখেছি। জাহিন আর নুহাস চলে যায়। যারা অয়ন্তীর কাছে এসে বলে, ভাবি হয়েছে তোমার? অয়ন্তী মাথায় ঘোমটা দিতে দিতে বলে, ঘুম হয়ে গেছে। ঠিক আছে তাহলে চলো। যারা আমাদের সাথে গেলে হতো না তাহলে ঘুরে আসতে পারতে। যারা মুচকিট হেসে বলে, না ভাবি আমি যদি যাই তোমাদের সাথে তাহলে আহানও বায়না ধরবে আমাদের সাথে যেতে। আর আহানের আর কয়েকদিন পরেই বার্ষিক পরীক্ষা, আর তার উপরে আমার প্রি টেস্ট পরীক্ষার সামনে। অয়ন্তী মুখ কালো করে বলে, আচ্ছা রাগ করছোট কেন? আমাদের পরীক্ষার পর তোমাদের বাড়িতে গিয়ে 1 মাস থেকে আসবো। অয়ন্তী হেসে বলে, ভবিষ্যতে দেখার যাবে তোমার কথার কতটুকু দাম। ঘুম এবার চলট, না হলে আমার মা জননী আবার চেঁচামেচি করার শুরু করে দিবে। অয়ন্তী নিচে নেমে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে। জাহিন ড্রাইভ করছে আর তার পাশেই অয়ন্তী বসে আছে বাইরের দিকে মুখ করে। খুব টেনশনে আছে। গ্রামে গেলে গ্রামের মানুষরা কটু কথা তো বলবেই, আর তার উপরে জাহিন বলেছে ওকে রেখে কিছুক্ষণ ওখানে থেকে চলে আসবে। এতে তো গ্রামের মানুষরা আরো কটু কথা বলবে। কি করে অয়ন্তী জাহিনের চলে আসাটা আটকাবে, সেই ভান্নাতেই ডুবে আছে অয়ন্তী। হঠাৎ করেই জাহিনের গাড়ির সামনে একটা লোক চলে আসে আর জাহিন জলদি করে গাড়ি সাইড করে, জোরে গাড়ি ব্রেক কষে তাতে ভাবুক অয়ন্তী নিজের টাল সামলাতে না পেরে সামনের দিকে হেলে পড়তে নিলে জাহিন তাৎক্ষণিক অয়ন্তীর হাতটা ঝাপটে ধরে নিজের দিকে অয়ন্তীকে ঘুরিয়ে আনে। অয়ন্তী ভয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, ভয়ে গলা শুকিয়ে গেছে। জাহিন যদি তার হাতটা না ধরতো তাহলে হয়তো এতক্ষণে মাথা ফেটে যেত। জাহিন হতবাক হয়ে গেছে, দুইটা দুর্ঘটনার হাত থেকে সে এই মুহূর্তে বাঁচল। জাহিন উদ্গ্রীব কণ্ঠে অয়ন্তীকে বলে, আপনি ঠিক আছেন? অয়ন্তী ঢোক গিলে মাথা নাড়াতে নাড়াতে বলে, ঠিক আছি আমি। জাহিন অয়ন্তীর হাত ছেড়ে দিয়ে লক্ষ্য করে অয়ন্তী সিট বেল্ট লাগায়নি। জাহিন চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে অনামিকা আঙ্গুল দ্বারা বা চোখের ভ্রুটা চুলকিয়ে অয়ন্তীর দিকে শান্ত চোখে তাকিয়ে রাশভারী গলায় বলে, সিট বেল্ট লাগাননি কেন আপনি? অয়ন্তী বেমালুম ভুলে গিয়েছিল সিট বেল্ট লাগানোর কথা। তার উপরে সিট বেল্ট কি করে লাগাতে হয় সেটাও ঠিকভাবে জানে না সে। এই প্রথমবার গাড়ির সামনে বসেছে সে। অয়ন্তী নিচের দিকে তাকিয়ে মিয়ে যাওয়া গলায় বলে, আসলে আমি জানি না কি করে সিট বেল্ট লাগাতে হয়। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে কপট রাগ দেখিয়ে বলে, আপনি এটা আমাকে আগে বলেননি কেন? যদি আগে বলতেন তাহলে তো এমনটা হতো না। আর আমিও খেয়াল করিনি, যদি খেয়াল করতাম তাহলে এমনটা হতো না। জাহিনের গলায় স্পষ্ট রাগ টের পাচ্ছে অয়ন্তী।
এই প্রথমবার জাহিন অয়ন্তীর সাথে রাগী স্বরে কথা বলল। আর রাগ করাটাও যুক্তিসঙ্গত। আজ তার হঠকারিতার জন্য বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। অয়ন্তী অপরাধীদের মতো নিচের ঠোঁট কামড়ে থুতনি চিবুক অবধি ঠেকিয়ে রেখেছে। জাহিন এক পলক অয়ন্তীর মুখের দিকে তাকিয়ে নিজের সিট বেল্ট খুলে অয়ন্তীর কাছে আসে সিট বেল্ট লাগানোর জন্য। আকস্মিক জাহিনকে নিজের কাছে আসতে দেখে অয়ন্তী টানটান হয়ে বসে পড়ে ধম আটকে রেখে। অয়ন্তীর কাছে আসতেই আবারও সেই মিষ্টি গন্ধের সুবাস এসে নাকে ধাক্কা দিল জাহিনের নাকে। কেমন যেন মাদকতায় ভরা এই মিষ্টি ঘ্রাণে ইচ্ছে হয় এই মিষ্টি ঘ্রাণটা নিজের সারা অঙ্গে মেখে নিতে। জাহিন ঝট জলদিট হাত বাড়িয়ে অয়ন্তীর সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজের স্থানে এসে বসে শুকনো ঢোক গিলে নিজের সিট বেল্ট বেঁধে ড্রাইভ করাই মনোযোগ দেয়। হিয়া রাগের বশে দাঁতে দাঁত চেপে হাতে কলম নিয়ে খাতার সাদা কাগজে কলমের দাগ বসাচ্ছে খুব গভীরভাবে, যার দরুন খাতার পাতা ছিঁড়ে যাচ্ছে। আলেয়া বেগম রুমে ঢুকে মেয়েকে এমন করতে দেখে ব্যগ্র গলায় বলে, এসব কি করছিস হিয়া? মায়ের গলায় স্বর শুনে হিয়া আরো রেগে গিয়ে আরো জোরে জোরে কলম দিয়ে দাগ কাটতে থাকে। এবার আলেয়া বেগম মেয়ের পাশে গিয়ে চাপা গলায় বলে, কি হয়েছে? হিয়া ডুকরে কেঁদে উঠে মায়ের কোমর জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় বলে, মা আমি জাহিন ভাইয়ের পাশে ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না। আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি শত চেষ্টা করলেও এবার কিছু হবে না, কারণ জাহিন ভাই যে এখন বিবাহিত। আর ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি না হয় জাহিন ভাইকে দূর থেকে ভালোবেসে যাব। জানি মেনে নিতে কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে সবটা সয়ে যাবে। আর অয়ন্তী, ওর তো কোনো দোষ নেই। বিয়ে হওয়ার তো কথা ছিল রিহানের সাথে, কিন্তু রিহান পালিয়ে যাওয়াতে জাহিন ভাই বিয়েটা করতে বাধ্য হয়েছে। আর জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। হয়তো আল্লাহ আমার জন্য আরো ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছেন। আলেয়া বেগম মেয়ের মাথা স্নেহের হাত বুলিয়ে বলে, শান্ত হ মা। এভাবে কান্না করিস না, তাহলে যে শরীর খারাপ করবে। হিয়া মায়ের কাছ থেকে সরে এসে বসা থেকে উঠে ব্যাগ নিয়ে কাপড় গুজাতে গুজাতে বলে, চলো আমরা আজকেই চলে যাই আমাদের বাসায়। এখানে থাকলে আমি অসুস্থ হয়ে যাব। আলেয়া বেগম অবাক চোখে তাকিয়ে মেয়েকে দেখছে। রাত পর্যন্ত প্রতিশোধ নিবে অয়ন্তীর কাছ থেকে বলে বেরিয়েছে। হঠাৎ করে মেয়েটার হলো কি? অবশ্য হিয়া যথেষ্ট ম্যাচিওর, তাই হয়তো রাগের বশে আগে এসব আগে বলে ফেলেছে। হিয়া কাপড় একা নিজেই গুজিয়ে বলে, চলো মা। কথাটা বলেই লাগেজ টানতে টানতে ঘর থেকে বেরিয়ে যায়। হিয়া লাগেজ নিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে বসে আজহার শেখ খবরের কাগজ পড়ছিলেন। ভাগ্নিকে এভাবে দেখে বসা থেকে উঠে বলে, একি হিয়া, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ছোট মামা বাড়ি চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি কেন? এমনি মামা ভালো লাগছে না। আজহার শেখ ভাগ্নির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে, যা হওয়ার হয়ে গেছে মামা, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। তোমার বাকি জীবনটা পড়ে রয়েছে, সেটা উপভোগ করো। আবেগের বশে ছোটখাটো ভুল হতেই পারে, তাতে এভাবে ভেঙ্গে পড়লে চলবে? হিয়া কান্না আটকে বলে, ভেঙ্গে পড়িট নিট মামা। যারা সবে মাত্র গোসল করে নিচে নেমেছে, চুল থেকে এখন টপ টপ করে পানি পড়ছে। হিয়াকে ব্যাগ সমেত দেখে বলে, একি হিয়া আপু, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আহান খাবার টেবিল থেকে বলে, হিয়া আপু চলে যাচ্ছে আমাদের বাসা। নাকি আর ভালো লাগছে না হিয়া আপুর? যারা কিছু বলে না বুঝতে পারে কেন চলে যেতে চাইছে হিয়া। একতরফা ভালোবাসা জিনিসটা বড্ড যন্ত্রণাদায়ক, যে যন্ত্রণায় সে প্রতিনিয়ত সইছে। জোহরা বেগম আর রুনা আক্তার অনেক জোরাজুরি করল, কিন্তু লাভ হলো না। এমনকি আজমল শেখকেও ফোন করে বোনের চলে যাওয়ার কথা বলল, কিন্তু বড় মামার কথাও মানল না হিয়া। হিয়া নিজের সিদ্ধান্তে অনড়। সে আজকেই শেখ বাড়ি ছেড়ে চলে যাবে। কাউকে তো আর জোর করে আটকে রাখা যায় না, তাই আর কেউ আটকায়নি হিয়াকে। হিয়া আর আলেয়া বেগম সবার কাছ থেকে বিদায় নিয়ে খাওয়া দাওয়া না করেই চলে যায়।
যারা ফুফু আর হিয়াকে বিদায় জানিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলেই মুখোমুখি হয় নুহাসের। নুহাস যারাকে দেখে থমকে যায়। এই 10 দিনে যেন যারা অনেকটা বড় হয়ে গেছে চোখের পলকে। দিন দিন জ্যান্ট একজন পূর্ণবয়স্ক নারীতে পরিণত হচ্ছে তার চোখের সামনে থাকা সেই ছোট্ট যারা। যেই যারার জন্ম দেখেছে নুহাস সেই ছোট্ট যারা কিনা তাকে মন দিয়ে বসেছে। মাঝে মাঝে নুহাসের বড্ড হাসি পায় যারার এমন পাগলামো দেখে। তার বয়স থেকে গুনে গুনে 10 বছরের একটা প্রাপ্ত বয়স্ক একটা ছেলেকে মন দিয়ে বসল মেয়েটা। নুহাসের হাসি দেখে যারার গা জ্বলে যাচ্ছে। মন চাইছে নুহাসের কপাল ফাটিয়ে দিতে, যেভাবে ছোটবেলায় একবার ফাটিয়েছিল রাগের বশে ব্যাট দিয়ে। সেই কপাল ফাটার দাগটা এখনো জ্বলজ্বল করছে নুহাসের কপালের বা সাইডে। যারা রেগে বলে, তুমি এমন ক্যাবলাট মতো হাসছো কেন? নুহাস থতমত খেয়ে যায় যারার কথা শুনে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, না এমনি। মুহূর্তের মাঝে যারার গলার স্বর নরম হয়ে এলো, খুব মজা পাচ্ছ না? মানে? যারা নিঃশব্দে হেসে বলে, কিচ্ছু না। আর মানেটা বুঝাতে আমি হয়তো অক্ষম। যে বুঝেও না বুঝার ভান ধরে তাকে হাজার চেষ্টা করলেও বুঝানো যায় না। কথাটা বলে যারা সিঁড়ি বেয়ে বড় বড় পা ফেলে নিজের ঘরে চলে যায়। নুহাস যারার চলে যাওয়ার পথে নির্নিমেষ ভঙ্গিতে তাকিয়ে থাকে। সত্যিই সে বুঝেও না বুঝার ভান ধরে। যে পরিবার তাকে আশ্রয় দিয়েছে, পরিবারের একজন সদস্য বানিয়েছে, সেই পরিবারের আদরের মেয়ের দিকে কি করে নজর দিবে সে? প্রায় 3 ঘন্টা জার্নি করে ডয়ন্তী নিজের বাবার নিরে এসে পৌঁছায়। আগে থেকে বাড়ির সবাই অপেক্ষা করছিল ওদের জন্য। আর তার সাথে আছে প্রতিবেশীরা। অয়ন্তী গাড়ি থেকে নামতেই ফাইজ দৌড়ে এসে বোনের কোমর জড়িয়ে ধরে। ফাতেমা আক্তার মেয়ের কাছে এসে কোমল গলায় বলে, কেমন আছিস মা? অয়ন্তী মিষ্টি হেসে বলে, ভালোটা আছি মামনি। অন্যদিকে জাহিন উঠোনের এক সাইডে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামতেই হামিদ খন্দকার এগিয়ে আসেন। জাহিন শ্বশুর মশাইকে দেখে সালাম দেয়। হামিদ খন্দকার সালামের উত্তর দিয়ে জাহিনকে বলেন, চলো বাবা ঘরে চলো, অনেকটা জায়গা জার্নি করে এসেছো। জাহিন পা বাড়ায় ঘরের দিকে। তখনই কানে ভেসে আসে ফিসফিসিয়ে বলা কথাগুলা, জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে আসল, আর কিছু নিয়ে আসল না, এ কেমন জামাই রে বাবা। আরেকজন বলে, আরে এই ছেলেটা কি অয়ন্তীর জামাই হওয়ার কথা ছিল নাকি? কথা ছিল তো ছোট ভাইয়ের সাথে বিয়ে হওয়ার। আমার মনে হয় ছেলেটা মন থেকে অয়ন্তীকে মেনে নেয়নি, তাই রেগে মিষ্টি টিষ্টি আর আনেনি। জাহিন হাঁটা থামিয়ে শ্বশুর মশাইকে বলে, মিষ্টির প্যাকেট গুলা নামাতে হবে। জাহিন কথাটা বলেই গাড়ির ডিকি খুলে এক এক করে মিষ্টির প্যাকেটে গুলা নামাতে। এত মিষ্টির প্যাকেট দেখে প্রতিবেশীদের চোখ চড়কাচ। জাহিনের মনে ছি না, গাড়ি থেকে মিষ্টি নামানোর কথা মনে। এত মিষ্টির প্যাকেট দেখে হামিদ খন্দকার বলেন, এত মিষ্টি কেন বাবা? জাহিন এক নজর প্রতিবেশীদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, প্রথমবার শ্বশুর বাড়ি এসেছি, খালি হাতে তো আর আসা যায় না। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও, আমি এগুলা নেওয়ার ব্যবস্থা করছি। জাহিন ঘরে আসতেই অয়ন্তী তাকে নিজের রুমে নিয়ে যায়। জাহিন এই রুমে এই নিয়ে 2 বার আসল। প্রথমবার এসেছিল বিয়ের দিন, আর এখন। অয়ন্তী লাগেজ থেকে জাহিনের পোশাক বের করে বলল, ফ্রেশ হয়ে নিন। জাহিন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। অয়ন্তী ভয়ে ভয়ে বলে, কি হয়েছে? আপনি কি এখনো আমার উপরে রেগে আছেন ওই ঘটনাটার জন্য? আমি সত্যি বুঝতে পারিনি এমনটা হবে। জাহিন কিছু না বলে অয়ন্তীর কাছ থেকে নিজের জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায়। অয়ন্তীর মনটা খারাপ হয়ে যায়। জাহিন নিশ্চয়ই তার উপরে রেগে আছে। এমন সময় ফাতেমা আক্তার চেঁচিয়ে বলেন, অয়ন্তী, তোর চাচিরা তোর সাথে দেখা করতে এসেছে। অয়ন্তী বসার ঘরে আসতেই একজন মহিলা বলে উঠেন, কিরে অয়ন্তী, কেমন আছিস? আর জামাই কোথায়? উনি ফ্রেশ হতে গেছেন। তা বলছিলাম, জামাই মেনে নিয়েছে তো তোকে? এভাবে বিয়ে শাদী হলে তো আবার ছেলেরা মেনে নেয়।
ফাতেমা আক্তার বলেন, না না, জাহিন এমন ছেলে নয়। আরেকজন ঠাট্টার ছলে বলে, সে তো আমরা আর ভেতরে ঢুকে দেখেনি কার মনে কি আছে। আরও নানা রকমের কথাবার্তা বলেন তারা। অয়ন্তী চুপচাপ দাঁড়িয়ে আছে। সে জানতো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। এর কিছুক্ষণ পরেই জাহিন অয়ন্তীর খুঁজে বসার ঘরে আসে। জাহিনকে দেখেই একজন মহিলা বলেন, এই তো আমাদের জামাই চলে এসেছে। তা জামাই, ভালো আছো? জাহিন মুচকি হেসে বলে, জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তা বসো, একটু আমাদের সাথে কথাবার্তা বলি। জাহিন অয়ন্তীর দিকে তাকায়। অয়ন্তীর চেহারা দেখে বুঝতে পারল এখানে নিশ্চয়ই এই মহিলার কিছু বলেছেন, যার জন্য মেয়েটা এভাবে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আর গ্রামের মহিলারা তো কথা বলতে ওস্তাদ। জাহিন গিয়ে সোফায় বসতেই ফাতেমা আক্তার বলেন, তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি। ফাতেমা আক্তার চলে যেতে বলা শুরু করল, তা আমাদের মেয়েকে কেমন লাগলো তোমার বাবা? পছন্দ টছন্দ হয়েছে তো? যেভাবে তোমাদের বিয়েটা হয়েছে তাতে তো এক্কেবারে গ্রামে হিড়িক পড়ে গেছে। সবাই এক কথাই বলছে হামিদ মাস্টারের মেয়ের এমন ভাবে বিয়ে হয়েছে যা গ্রামে আগে কখন ঘটেনি। আর ঘটবেই বা কি করে, সবার কপাল তো আর ওর মতো নয়। জাহিন নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে, আপনি একটু আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে অয়ন্তীকে আমার কেমন লেগেছে, তাই তো? তো তার উত্তরটা আমি দেই। অয়ন্তীর প্রতিবেশী চাচিরা জাহিনের কথায় কিছুটা অবাক হয়। জাহিন ঠোঁটের কোণে হাসি রেখে বলে, বিশ্বাস করুন, অয়ন্তীকে আমার কাছে এক্কেবারে নরম মোমের মতো লেগেছে। যাকে স্পর্শ করলেই আমার উত্তাপ পেয়ে গলে যায়। এখন বলুন, সেই নরম মোমের মতো মেয়েকে কি পছন্দ না করে থাকা যায়? আর তার উপরে 3 কবুল পড়ে বিয়ে করেছি। সেই 3 কবুলের তো একটু মর্যাদা দিতে হবে, তাই না? তাই বলছি, আমাদের সম্পর্ক নিয়ে এত মাথা ঘামাতে হবে নাটা আপনাদের, বুঝলেন? অয়ন্তী হা করে জাহিনের দিকে তাকিয়ে আছে। এই লোক কি বলছে এসব সবার সাথে? লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি? আর স্পর্শ করলে ওনার উত্তাপ পেয়ে গলে যায় মানে? এখনো তো ঠিক মতো স্পর্শই করেনি, তাকে গলে যাওয়া তো দূরের কথা। জাহিনের মুখে এমন কথা শুনে একজন আরেকজনের মুখের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছেন। জাহিনের কথাটা ঠিক তাদের বোধগম্য হচ্ছে না। একটা ছেলে যে তার পছন্দের কথা এভাবে প্রকাশ করতে পারে তারা সেটা জানত না। জাহিন ঠোঁট টিপে হেসে গলা ঝেড়ে বলে, আর কি কোনো কথাবার্তা বলবেন আপনারা আমার সাথে? আমার আবার কথাবার্তা বলতে ভালোই লাগে। আসলে কি বলুন তো, রাজনীতি করি তো, রাজনীতির মাঠে ভাষণ দেওয়া আর কথা বলাটা আমি খুব ভালো করেই জানি। সে যেই ধরনের কথা হোক, আমি সব কথাতেই 100-তে 100। একজন মহিলা হতভম্ব হয়ে বলে, না বাবা, আর কোনো কথাবার্তা নেই তোমার সাথে। জাহিন বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি ভেতরে যাই। আর আমি যাওয়ার পর আপনার পুনরায় আলাপ আলোচনা শুরু করতে পারেন আমাকে নিয়ে। আমি এতে কিচ্ছু মনে করব না। মহিলা 3 জন আরো হতবাক হয় জাহিনের কথা শুনে। জাহিন 2 কদম এগিয়ে অয়ন্তীর দিকে ফিরে বলে, অয়ন্তী, একটু রুমে আসুন। অয়ন্তী রোবটের মতো জাহিনের পেছনে পেছনে চলে যায়। জাহিন আর অয়ন্তী চলে যেতেই একজন মহিলা বলে উঠেন, আরে এই ছেলে তো দেখি বড্ড মুখ পাতলা মানুষ। আরেকজন বলে উঠেন, একদম ঠিক বলেছ, এই ছেলের সামনে বেফাস কোনো কথা বললেই নিজেদেরই সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ফাতেমা আক্তার চায়ের ট্রে নিয়ে এসে টেবিলের উপরে রেখে ভাবিদের মুখের এমন হতবিহ্বল অবস্থা দেখে বলেন, কি হয়েছে? কি আর হবে, তোমার মেয়ের জামাই 100-তে 100। ফাতেমা আক্তার মুচকি হাসি দিয়ে চা এগিয়ে দেয়। বুঝতে পেরেছে জাহিন নিশ্চয়ই এক্কেবারে ওদের মুখে ঝামা ঘষে দিয়েছে। অয়ন্তী রুমের ভেতরে ঢুকে নিচু গলায় বলে, কেন ডেকেছেন? জাহিন ব্যাগ থেকে ল্যাপটপ বের করতে করতে বলে, এমনি ডেকেছি। অয়ন্তী ক্ষীণ গলায় বলে, এমনি কেউ ডাকে? জাহিন অয়ন্তীর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমি ডাকি। আর আপনাকে এখানে নিয়ে আসার মূল কারণ হলো ওখানে যাতে আর অস্বস্তিতে না পড়তে হয় তার জন্য।
মুখ ফুটে তো কিছু বলতে পারবেন না ওনাদেরকে, তাই এখানে নিয়ে আসলাম। অয়ন্তী অভিভূত হয়ে জাহিনের দিকে তাকালো। জাহিন তাকে নিয়ে এতটা ভাবে। তাদের তো মাত্র কয়েকদিন হলো পরিচয় হলো, আর তাতেই জাহিনের এত চিন্তা তাকে নিয়ে। জাহিন ল্যাপটপ হাতে নিয়ে টেবিলের উপরে রেখে চেয়ারে বসে। অয়ন্তীর নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। কিন্তু আদৌ কি জাহিন তার মতো একটা মেয়েকে ডিজার্ভ করে? তাদের মাঝে তো আকাশ পাতাল তফাৎ। অয়ন্তী এসব চিন্তা করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, খাবেন না? জাহিন কাজ করতে করতে বলে, একটু পরে খাবো। কিন্তু বেলা তো গড়িয়ে যাচ্ছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আপনি যান, আমি আসছি। অয়ন্তী চলে যেতে নিলে আবারও ফিরে আসে। জাহিন অয়ন্তীকে আবারও আসতে দেখে বলে, কিছু বলবেন? আসলে বলছিলাম আপনি কি চলে যাবেন খাওয়া দাওয়া করে? জাহিন ল্যাপটপের দিকে নজর রেখে বলে, কি মনে হয় আপনার? প্লিজ আজকের রাতটা থেকে যান। যদি এভাবে চলে যান তাহলে বাবা আর মামনি খুব কষ্ট পাবে। জাহিন ঘাড় বাঁকিয়ে অয়ন্তীর দিকে ফিরে শীতল গলায় বলে, আপনি কষ্ট পাবেন না অয়ন্তী। অয়ন্তী হকচকিয়ে উঠল জাহিনের মুখে আকস্মিক এমন কথা শুনে। কি উত্তর দিবে জাহিনের প্রশ্নে এবার সে? আর সত্যি কথা বলতে অয়ন্তী ভীষণ কষ্ট পাবে জাহিন যদি এভাবে চলে যায়। কিন্তু অয়ন্তী মুখ ফুটে কিছু বলতে পারছে না। জাহিন পুনরায় বলে, কি হলো বলুন, আপনি কষ্ট পাবেন না আমি চলে গেলে? অয়ন্তী মাথা নিচু করে ঠোঁটে কামড়ে ধরে চোখ বন্ধ করে আস্তে করে বলে, কষ্ট পাবো। জাহিন জিহ্বা দ্বারা ওষ্ঠ্যয় ভিজিয়ে অধরকোণে হাসি রেখে বলে, তাহলে তো যাওয়া সম্ভব নয়। যেই কাজটা স্বামী করলে স্ত্রী কষ্ট পাবে সেই কাজটা স্বামী কি করতে পারে বলুন? যাব না আমি, আজকে রাতটা এখানেই থাকব। তাই এত চিন্তা করে মাথায় প্রেসার ক্রিয়েট করবেন না। অয়ন্তী জাহিনের কথা শুনে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল জাহিনের পানে। এই লোকটা এত ভালো কেন? তাকে এত কেয়ার করে কেন? জাহিন পুনরায় বলে, আপনি গিয়ে খাবার সার্ভ করেন, আমি আসছি। অয়ন্তী বলে চলে যায়। অয়ন্তী চলে যেতেই জাহিন হাতের কনুই টেবিলের উপরে রেখে 4 আঙুল ঠোঁটের উপরে রেখে সশব্দ হেসে উঠে। অয়ন্তী এসে দেখে যারা এসেছিল তারা চলে গেছেন। হামিদ খন্দকার বাজারে গেছেন আরও কিছু জিনিস কিনে আনার জন্য। আর ফাইজ গ্রামের ছেলেদের সাথে খেলায় মগ্ন। অয়ন্তী রান্নাঘরে গিয়ে দেখে ফাতেমা আক্তার তরকারি গরম করছেন মাটির চুলায়। অয়ন্তী মামনির কাছে এসে বলে, মামনি খাবার দিয়ে ফেলো। দাঁড়া মা, গোশতের তরকারিটা গরম হয়ে গেছে। তোরা আসতে এত দেরি করলি যে সব খাবার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, তরকারিটা তুমি গরম দিয়ে নিয়ে আসো, আমি বরং প্লেটগুলা বের করি। অয়ন্তী রান্নাঘর থেকে বের হয়ে দেখে লিজা আসছে হাতে একটা ব্যাগ। লিজা অয়ন্তীকে দেখার সাথে সাথে দৌড়ে এসে অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস বান্ধবী? অয়ন্তী লিজাকে নিজের কাছ থেকে সরিয়ে 2 হাত বুকে বেঁধে কপট রাগ দেখিয়ে বলে, এতক্ষণে আসার সময় হলো তোর? লিজা অনুরাগী গলায় বলে, রাগ করছিস কেন বিবাহিত মহিলা? তোর দেবরের শার্ট ঠিক করার চক্করে দেরি হয়ে গেছে। অয়ন্তী ভ্রু কুঁচকে বলে, শার্ট? কিসের শার্ট? আরে ওই যে সারাফ ছেলেটার শার্টটা। ও, বোতামগুলা লাগিয়ে দিয়েছি কিন্তু লিপস্টিকের দাগটা উঠেনি, তাই সুতো দিয়ে একটা ডিজাইন করে দিলাম। দেখি কেমন ডিজাইন করেছিস। লিজা বের করে অয়ন্তীর হাতে শার্টটা দেয়। অয়ন্তী কারুকাজটা দেখে ছোট ছোট চোখ করে লিজার দিকে তাকায়। লিজা অয়ন্তীর তাকানো দেখে আমতা আমতা করে বলে, এভাবে তাকাছিস কেন তুই? লাভ আকৃতির ডিজাইন বাবা। আরে এছাড়া কোনো ডিজাইন মাথায় আসেনি তাই এটা দিয়েছে। আর দেখতে কিন্তু সুন্দর লাগছে তাই না? বুঝলাম বুঝলাম। আচ্ছা বাদ দে এসব কথা। আগে বল গতকাল রাত্রে কি হলো? কথাটা বলে লিজা নিজের কাঁধ দ্বারা অয়ন্তীকে ধাক্কা দেয়। অয়ন্তী উদাস গলায় বলে, কি হবে? কিচ্ছু হয়নি। হবে হবে, ঠিক হবে, একটু ধৈর্য ধরো বালিকা। হয়েছে, এবার চল। বলেই দুজনে ঘরে চলে গেল।
গোধূলি বেলা, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। আর কিছুক্ষণ পরেই শহরটা রাতের আধারে ডুবে যাবে। তার মাঝ দিয়ে রিহান হুটি আর মুখে মাস্ক পরে হাতে খাবারের প্যাকেট নিয়ে আপন মনে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করেই কারো সাথে ধাক্কা লেগে যাওয়াতে রিহানের হাত থেকে খাবারের প্যাকেট গিয়ে পড়ে পাশে থাকা ড্রেনের মাঝে। রিহান রেগে ফায়ার হয়ে বলে, এটা কি করলেন আপনি? দেখে চল। থেমে যায় রিহানের বুলি। তার সামনে দাঁড়িয়ে আছে গৌরবর্ণের এক যুবতী কন্যা। মেয়েটির চোখে মুখে ফুটে আছে ভয়ের ছাপ, তার জোরে জোরে ক্রমাগত নিঃশ্বাস নিচ্ছে। রিহানকে চুপ মেরে যেতে দেখে মেয়েটি চিকন গলায় বলে, শরীর আসলে আমি বুঝতে পারিনি। আসলে আমার হোস্টেলে আর 20 মিনিট পরেই তালা দিয়ে দিবে, তো তাই এভাবে দৌড়ে যাচ্ছিলাম, কিন্তু প্রতিমুখে যে আপনার সাথে এভাবে আমার ধাক্কা লেগে যাবে এটা বুঝতে পারিনি। রিহান হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনি গলার স্বরটাও এক্কেবারে অপূর্ব মনে হচ্ছে, মেয়েটির গলা দিয়ে মধু বের হচ্ছে। এই মেয়েটিকে তো রিহানের চাই চাই অন্তত প্রতি প্রহরে এমন মধুময় গলার স্বর শোনার জন্য। রিহান আনমনে ডান হাত দিয়ে বুকের বা পাশটা ধরে আস্তে করে বলে, ইস। মেয়েটি বলল, কিছু বললেন? বিশ্বাস করুন আমি সত্যি দুঃখিত। রিহান নিজের ঘর থেকে বের হয়ে আসে। আশা পাশটা ঘাড় ঘুরিয়ে দেখে গম্ভীর গলায় বলে, সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এখানে জানেন কত টাকার খাবার ছিল? মেয়েটি দ্রুত গলায় বলে, কত টাকার খাবার ছিল? এখানে 100 টাকার খাবার হবে নিশ্চয়ই। আমি যেহেতু আপনার ক্ষতি করেছি তাহলে আমি এর ক্ষতিপূরণ দিচ্ছি, দাঁড়ান। বলেই তাড়াহুড়ো হাতে ব্যাগের চেইন খুলতে লাগল। রিহান আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। মেয়েটা কি বলল? এখানে 100 টাকার খাবার আছে মানে তাকে দেখে কি এমন মনে হয় সে 100 টাকা দিয়ে ডাল ভাত খাওয়ার মতো লোক? রিহান নিজের সাজপোশাকের দিকে তাকায়। না, সাজপোশাক তো ঠিকই আছে তাহলে। মেয়েটি রিহানের দিকে 100 টাকার নোট এগিয়ে দিয়ে বলে, এই নিন আপনার ক্ষতিপূরণ। রিহান হতবাক হয়ে বলে, আচ্ছা আপনার কি মনে হয় এখানে 100 টাকার খাবার ছিল? তাহলে কত টাকার খাবার ছিল? মোট 800 টাকার খাবার ছিল। মেয়েটি চোখ বড় বড় করে বলে, কি 800 টাকার খাবার? জি। আমি আপনার কাছে টাকা চাইতাম না, কিন্তু আপনি টাকার গরম দেখালেন আমাকে, তো এই মুহূর্তে আমাকে 800 টাকা ফেরত দেন। মানে এখন? জি এখন। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই এই মুহূর্তে। আমি অন্য দিন দেই টাকাটা। আমাকে বোকা পেয়েছেন? আপনাকে আমি ছেড়ে দেই আর আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন যাতে পরে আর টাকাটা দিতে না হয়। বিশ্বাস করুন এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। রিহান কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়িয়ে বলে, ওকে আমার ফোন নাম্বারটা নিন, পরে যখন টাকা জোগাড় হবে তখন ফোন করে জানিয়ে দিবেন। আচ্ছা তাড়াতাড়ি নাম্বারটা বলুন আপনার। মেয়েটি ফোন বের করে রিহানের নাম্বারটা তুলে। রিহান দুভ্রু উপরে তুলেট বলে, একটা মিস কল দিন আমাকে যাতে পরে চিনতে পারি আপনাকে আমায় কল দিলে। মেয়েটির বোকার মতো রিহানকে মিস কল দেয়। রিহান কুটিল হেসে বলে, ওকে তাহলে টাকা জোগাড় হলে আমাকে ফোন দিয়েন। আচ্ছা বাই দা ওয়ে আপনার নামটা কি? মেয়েটি কিতক্ষণ চুপ থেকে বলে, পাপড়ি। পাপড়ি আমার নাম। পাপড়ি, নাইস নেম। আর আমার নাম রিহান। নাম্বারটা সেভ করে রাখবেন ফোনে। পারলে আমার নামটা আপনার হৃদয়ও সেভ করে রাখতে পারেন। লাস্ট কথাটা বিড়বিড় করে বলে রিহান। পাপড়ি আর এক মুহূর্ত না থেকে দ্রুত হাঁটা ধরে। রিহান পাপড়ি যাওয়ার দিকে তাকিয়ে বা হাত দিয়ে ঘাড় চুলকিয়ে মুচকি হাসে। যারা পড়ার টেবিলে বসে আছে কিন্তু পড়ায় মনোযোগ নেই, সে আছে তার প্রিয় মানুষটির নামে চিঠি লিখতে ব্যস্ত। প্রিয় নুহাস ভাই, তুমি এতটা কঠিন হৃদয়ের মানব কি করে হতে পারো? এতটা নির্দয় কেন তুমি? তোমার কি একটুও করুণা হয় না আমার জন্য? তুমি কি কিচ্ছু বোঝো না, নাকি সব বোঝেও না? বোঝার ভান ধরো কোনটা।
কখনো তোমার চোখের দিকে তাকিয়ে মনে হয় তুমি আমাকে নিজের সর্বস্বটুকু দিয়ে ভালোবাসো, কিন্তু আবার কখনো মনে হয় তুমি আমাকে এক ফোঁটাও ভালোবাসো না। কেন মনে হয় আমার এমনটা বলবে? আমি চাইলেও তোমাকে আমার মস্তিষ্ক থেকে সরাতে পারি না। তুমি আমার সামনে আসলেই আপনা আপনি, আমার চোখ দুটো তোমার দিকে চলে যায়, চাইলেও আটকাতে পারি না। এখন বলো, এটা কি আমার দোষ? না, আমার কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ তোমার, কারণ তুমি আমাকে তোমার দিকে টানো, চম্বুকের মতো টানো। আমি জানি তুমি যদি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো তাহলে সেটা কোনো দিন প্রকাশ করবে না আমার পরিবারের জন্য। কিন্তু আমি আমার এই হৃদয়ে, কঠিন হৃদয়ের মানবটির নাম লিখে নিয়েছি, এখন অন্য কোনো পুরুষের নাম এই হৃদয়ে আর লিখা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। কারণ আমি এই কঠিন হৃদয়ের মানবটাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি, বড্ড। এতটুকু লিখেই যারা কালো রঙের ডায়েরিটা বন্ধ করে, ডায়েরির উপরে মাথা রেখে চোখ বন্ধ করে, তপ্ত নিঃশ্বাস ছাড়ে। এমন শত শত চিঠি ডায়েরির ভাঁজে থাকা শুভ্র রঙের পাতায় কলমের কালো কালি দিয়ে লিখে যাচ্ছে যারা, কিন্তু সেই চিঠিগুলা নুহাসকে দেওয়ার সাহস পায় না, পাছে যদি এই চিঠির কারণে সারা জীবনের জন্য নুহাসকে হারিয়ে ফেলে, যেটা যারা একদমই চায় না। অয়ন্তী ফ্লোরে বিছানা করছে। জাহিন শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে রুমে ঢুকতেই অয়ন্তীকে এমনটা করতে দেখে থমকে যায়। জাহিন দ্রুত পায়ে অয়ন্তীর কাছে গিয়ে প্রশ্ন করে, কি করছেন আপনি অয়ন্তী? বিছানা করছি, আজকে আমি নিচে থাকবো, আপনি খাটে থাকবেন। জাহিন হৃদয় কুঁচকে বলে, আপনি নিচে থাকবেন মানে? অয়ন্তী দাঁড়িয়ে বলে, এখানে তো আরামদায়ক চেয়ার নেই যে আপনি চেয়ারে ঘুমিয়ে যাবেন, তাই আজকে আপনি খাটে থাকুন, আমি নিচে থাকব। জাহিন চাপা গলায় বলে, একদম না, আপনি বেডে থাকবেন। অয়ন্তী অবাক হয়ে বলে, তাহলে আপনি কোথায় থাকবেন? আমিও বেডে থাকব, কিন্তু গতকাল রাত্রে তো আপনি আমার সাথে অয়ন্তীর কথা সমাপ্ত না হওয়ার আগেই জাহিন বলে, গতকাল রাত্রে আমি বেডেই থাকতাম, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। আর ভোর বেলায় উঠে দেখি চেয়ার ঘুমিয়েছিলাম, তাই বেডে গিয়ে থাকিনি। ও, এগুলা জায়গা মতো রেখে চুপচাপ শুয়ে পড়ুন। জাহিন কথা বলে বেডের একপাশে গিয়ে শুয়ে পড়ে কাঁধ হয়ে। অয়ন্তী জাহিনের কথা মতো সবকিছু জায়গা মতো গুছিয়ে রেখে ঘরের লাইট অফ করে চুপচাপ গিয়ে জাহিনের পাশে গিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে জাহিনের দিকে পিঠ ঠেকিয়ে শুয়ে পড়ে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। অয়ন্তীর বড্ড অস্থিরতা কাজ করছে মনের মাঝে, গতকাল রাত্রের থেকে বেশি হবেই না কেন জাহিন যে তার পাশে। অয়ন্তীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। ফোনের কর্কশ আওয়াজ শুনে জাহিনের ঘুম ভাঙে। বেড সাইডের টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে দেখে নুহাস কল করছে। সবে ভোরের আলো ফুটেছে। জাহিন শোয়া অবস্থায় কল রিসিভ করে, কিন্তু ফোনের ওপর পাশ থেকে নুহাসের বলা কথাটা শুনে জাহিন লাফ দিয়ে উঠে বসে আর জোর গলায় বলে, হোয়াট? কি করে ঘটল এসব? আমি এক্ষুনি আসছি। অয়ন্তী জাহিনের চিৎকার শুনে ধরফরিয়ে উঠে আর বলে, কি হয়েছে? জাহিন হ্যাঙ্গারে ঝুলে থাকা কালো কোটটা গায়ে জড়িয়ে বলে, অয়ন্তী আমাকে এক্ষুনি যেতে হবে, আপনি এখানে থাকুন, আমি পরে এসে আপনাকে নিয়ে যাব। কথাটা বলেই জাহিন ব্যাগে ল্যাপটপ ঢুকিয়ে নেয়, ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ে। অয়ন্তী চুপচাপ জাহিনের দিকে তাকিয়ে আছে, সাহস পাচ্ছে না কিছু বলার। অয়ন্তী জাহিনের পেছনে পেছনে যায়। জাহিন নিজেই সদর দরজা খুলে বের হয়ে গাড়িতে গিয়ে ওঠে। সদর দরজার খোলার শব্দে হামিদ খন্দকার আর ফাতেমা আক্তার উঠে আসেন, তারা একটু আগেই নামাজ আদায় করে শুয়েছিলেন। অয়ন্তী সদর দরজার পাশেই দাঁড়িয়ে আছে। জাহিন চলে গেছে, যত দ্রুত সম্ভব গাড়ি ড্রাইভ করে। ফাতেমা আক্তার মেয়ের কাছে গিয়ে বলেন, কি হয়েছে অয়ন্তী? জানি না মা, একটা কল আসলো আর উনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। অয়ন্তী কথাটা বলে এক নজরে উঠোনের মাঝ বরাবর তাকিয়ে আছে। কি এমন হলো যে লোকটাকে এভাবে চলে যেতে হলো? খুব বড় বিপদ হয়েছে কি? জাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
3 ঘন্টার রাস্তা জাহিন 2 ঘন্টায় ড্রাইভ করে এখানে এসে পৌঁছেছে। কতটা হাই স্পিডে গাড়ি ড্রাইভ করেছে সেটা একমাত্র জাহিনেই জানে। জাহিনের চোখের দৃষ্টি বড্ড স্বাভাবিক। চোয়াল শক্ত করে রেখেছে, 2 হাত মুঠো বন্দি করে রেখেছে। নুহাস জাহিনের পাশেই দাঁড়িয়ে আছে। জাহিনের মনোভাব বুঝার চেষ্টা করেও সে বারবার ব্যর্থ হয়ে ফিরছে। কি চলছে জাহিনের মনে একমাত্র ও নিজে আর উপরওয়ালা জানে। আজমল শেখ আর আজহার শেখ আসতে চেয়েছিলেন কিন্তু নুহাস আসতে মানা করে দিয়েছে। নুহাসের মতে এখানে আসাটা তাদের জন্য নিরাপদ নয়। জাহিন এক নজরে আগুনে পুড়ে যাওয়া শেখ অরহান ফাউন্ডেশনের দিকে তাকিয়ে আছে, যার ভেতরে ছিল প্রায় 400-র মতো শীতের কম্বল আরও অনেক প্রয়োজনীয় জিনিস। এই শেখ অরহান ফাউন্ডেশনটা শেখ বাড়ির সকলে মিলে চালায়, বিশেষ করে জাহিন এটা নিজের সর্বস্ব দিয়ে আগলে রেখেছে। অরহানের মৃত্যুর পরপরেই এই ফাউন্ডেশনটি তার নামে প্রতিষ্ঠা করা হয়। এই শেখ অরহান ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুঃখীদের নানা রকম সাহায্য করে আসছে জাহিন প্রায় 5 বছর ধরে। আজকে সেই শেখ অরহান ফাউন্ডেশনের এই অবস্থা। এর ভেতরে যেই কম্বলগুলা ছিল আর কিছু দিন পরেই শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হতো, কিন্তু এখন সেই কম্বল আগুনে পুড়ে ধুলোয় মিশে গেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়েছে, কিন্তু এখনো ঘরের ভেতরে থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, যা পুরো শহরটাকে অন্ধকারে ডেকে দিচ্ছে। চারপাশে মানুষজন উৎসুক নয়নে তাকিয়ে তা দেখছে। এর মাঝে সাংবাদিকরা এসে জাহিনকে ঘিরে ধরেছে। নানা রকমের প্রশ্ন করছে, আগুন লাগানোর পেছনে কাদের হাত আছে বলে ধারণা করছে। যেখানে আগুন লাগার কোনো প্রশ্নই আসে না সেখানে আগুন লেগেছে, তাও আবার ভোর রাতে দিকে। সবাই ভেবে নিয়েছে এটা নিশ্চয়ই বিরোধী দলের কাজ, কিন্তু সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তরও দিচ্ছে না। জাহিন চুপচাপ কাঠের মতো দাঁড়িয়ে আছে। নুহাস পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাংবাদিকদের বলে, এই বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলি। এক্সকিউজ মি। কথাটা বলে নুহাস চাপা স্বরে জাহিনের কাছে গিয়ে বলে, ভাই চলো এখান থেকে, যা হওয়ার হয়ে গেছে। কথাটা বলেই নুহাস জাহিনের বাহু ধরে নিয়ে যায় আর ইশারা করে দলের অন্য ছেলেদেরকে বলে পরিস্থিতি সামাল দিতে। 4 ঘন্টা পেরিয়ে গেছে, অয়ন্তী কোনো রকম খবর পাচ্ছে না জাহিনের। অয়ন্তী যারাকে ফোন করেছে, কিন্তু যারা বা শেখ বাড়ির অন্য কেউ ফোন ধরছে না। অয়ন্তীর টেনশনে অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে মেয়েটার। অয়ন্তী চুপচাপ সদর দরজায় থাকা সিঁড়ির উপরে বসে আছে আর একের পর এক প্রতিবেশীরা এসে খোঁচা মেরে কথা বলে যাচ্ছে। আর নিতে আসবে না এই অপয়া মেয়েকে, না হলে কোনো ছেলে কি এভাবে সাত সকালে কেউ বউ ছেড়ে চলে যায়? প্রথমে ছেলেটা হয়তো আবেগের বশে বিয়েটা করেছে, কিন্তু এখন হয়তো বুঝতে পেরেছে এটা ভুল করেছে, তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে। তোর কপালে সুখ নেই লো অয়ন্তী, সুখ নেই। ফাতেমা আক্তার চাপা গলায় বলে, কি বলছেন ভাবি, এসব চুপ করুন দয়া করে। মেয়েটা এমনিতে টেনশনে আছে। চুপ করব কেন ফাতেমা? যেটা চোখ দেখছি সেটা বলবো না। আর অয়ন্তীকেও এসব কথা শুনতে হবে। অয়ন্তী এসব কথা শুনে দাঁতে দাঁতের চেপে ধরে। তোরাক করে বসা থেকে উঠে চিৎকার করে বলে, চুপ করো তোমরা সবাই, চুপ করো। এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? সার্কাস? যে সবাই এখানে এসে ভিড় জমিয়েছ, বেরিয়ে যাও সবাই এই বাড়ি থেকে, এই মুহূর্তে সবাই বেরিয়ে যাও। ফাতেমা আক্তার বিস্মিত নয়নে মেয়ের দিকে তাকায়। মেয়ের 22 বছরের জীবনে আজ পর্যন্ত কারো সাথে কোনো খারাপ ব্যবহার তো দূরে থাক, এভাবে উচ্চস্বরে কথা বলেনি। আজ সেই শান্ত শিষ্ট মেয়ে কিনা এভাবে সবাইকে বলল। প্রতিবেশীরা হতবাক হয়ে অয়ন্তীর দিকে তাকিয়ে আছে। তাদের চেনা অয়ন্তী যেন হঠাৎ করেই অন্য এক অচেনা অয়ন্তী হয়ে গেল। তাদের মুখে কোনো কথা নেই। একজন প্রতিবেশী কিছু একটা বলতে নিলে অয়ন্তী ভরাট গলায় বলে উঠে, আর একটাও কথা নয়, এক্ষুনি চলে যাও এখান থেকে, তোমাদের এই কটূক্তি শুনতে আমার একদম ভালো লাগছে না, একদম না।
প্রতিবেশীর আর কিছু না বলে একরাশ বিরক্ত নিয়ে চলে গেল। প্রতিবেশীরা চলে যেতেই অয়ন্তী ধপ করে আবারও বসে পড়ে। ফাতেমা আক্তার মেয়ের কাছে গিয়ে বলেন, ঠিক আছিস অয়ন্তী? অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছি আমি মামনি। এমন সময় লিজা দৌড়ে আসে। লিজাকে এভাবে দৌড়ে আসতে দেখে ফাতেমা আক্তার চিন্তিত গলায় বলনে, কি হয়েছে লিজা, এভাবে দৌড়াচ্ছিস কেন? লিজা হাঁপাতে হাঁপাতে বলে, চাচি জলদি গিয়ে টিভিটা অন করেন, জাহিন ভাইকে দেখাচ্ছে। লিজা মুখে জাহিনের নামটা শুনে অয়ন্তী বসা থেকে দ্রুত পায়ে ঘরে গিয়ে টিভি অন করে। ফাতেমা আক্তার আর লিজাও পেছনে পেছনে যায় অয়ন্তীর। অয়ন্তী সরল গলায় বলে, কোন চ্যানেলে দেখাচ্ছে ওনাকে? লিজা অয়ন্তীর কাছ থেকে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে দেয়। ভেসে উঠে জাহিনের মলিন মুখখানা। খবরের দেখাচ্ছে শেখ অরহান ফাউন্ডেশনের আগুন ধরার চিত্র। অয়ন্তী ধপ করে চেয়ারে বসে পড়ে। কি থেকে কি হয়ে গেল এটা? এবার কি হবে? মেয়র খলিল তালুকদার পায়ের উপরে তুলে চা খাচ্ছে আর খবর দেখছেন। চোখ মুখে ফুটে আছে আনন্দের ছাপ। উনি যা চেয়েছিলেন তাই হয়েছে, জাহিনের ক্ষতি করতে তিনি সক্ষম হয়েছেন। এমন সময় সাদিক আসে আর প্রশ্নের তীর ছুঁড়ে দেয় খলিল তালুকদারের দিকে। আব্বা, এই শেখ অরহান ফাউন্ডেশনে আগুন লাগার পেছনে কি আপনার হাত আছে? খলিল তালুকদার ছেলের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলেন, তুই কি আমাকে প্রশ্ন করছিস সাদিক? প্রশ্ন নয় আব্বা, আমি জাস্ট জানতে চাইছি। যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে কাজটা একদম ঠিক করেননি আব্বা। খলিল তালুকদার ছেলের কথা শুনে রেগে বলেন, এখন কি তুই বলে দিবি কোন কাজটা ঠিক আর কাজটা বেঠিক? না আব্বা, এতটা সাহস নেই আমার এটা করার। কিন্তু এই যে এই আগুন লাগার জন্য এতগুলা কম্বল পুড়ল, সেই কম্বলগুলা কিন্তু গরিব মানুষদের জন্য ছিল আব্বা। আপনি কিন্তু তাদের হক মেরে দিলেন আব্বা। তাতে কিন্তু আমার জানা মতে আপনার কোনো লাভ হয়নি। জাহিন ভাই কিন্তু ঠিকই তার এই ক্ষতিপূরণ করে ফেলবে। কিন্তু আব্বা, একটা কথা আছে, আল্লাহ হক নষ্টকারীদের সাময়িকভাবে ছাড় দিলেও তাদের শাস্তি অবধারিত। খলিল তালুকদার তেতে উঠে বলেন, এই যা তো এখান থেকে একদম হাদিসের জ্ঞান দিতে আসবি না আমাকে। সাদিক তপ্ত নিঃশ্বাস ছেড়ে চলে যায়। তার আব্বা ক্ষমতার লোভে পড়ে গেছে, এখন সেই ক্ষমতা ধরে রাখার জন্য যা খুশি তাই করতে পারে। হয়তো তার আড়ালে আবডালে অনেক কিছু করছেন। ছেলে চলে যেতেই খলিল তালুকদার বাঁকা হেসে উঠে মনে পড়ে যায় 17 ঘন্টা আগের কথা। খলিল তালুকদার বসে আছেন নিজের পার্টি অফিসে, পায়ের উপর পা তুলে। ওনার মুখোমুখি হয়ে বসে আছে আতিক হাসান। আতিক টেবিলের উপরে থাকা জিনিসগুলা নাড়িয়ে ছাড়িয়ে দেখছে খুব আগ্রহ নিয়ে। সামনে যে একজন জলজ্যান্ত মানুষ বসে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই। আতিক আছে আতিকের দুনিয়াতে। খলিল তালুকদার আতিকের করা কার্যক্রমগুলা তীক্ষ্ণ নজরে দেখছেন। এক সময় তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন, তোমাকে নিশ্চয়ই আমি আমার অফিসে জিনিসগুলা দেখার জন্য ডেকে আনিনি। আতিক তোরাক করে খলিল তালুকদার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলে, হুম। খলিল তালুকদার রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। এই ছেলেকে রাগিয়ে দিলে নিজের এই ক্ষতি করে বসবেন। তাই রাগটা ধমন করে বলেন, এবার কাজের কথায় আসি আমরা, যদি তোমার খেলা শেষ হয়ে থাকে। আতিক চেয়ারে গা হেলিয়ে বসে বলে, বলুন কি কাজ? আপনার কাজ তো ওই একটাই, মানুষকে খুব করে ফেলার কাজ। খলিল তালুকদার চোখ গরম করে বলেন, আস্তে কথা বলো, আতিক কেউ শুনে ফেলবে। আর আমি খুব করতে যাব কেন কাউকে? আতিক বাঁকা হেসে বলে, সবাই কম বেশি সবটাই জানে। আর প্লিজ আমার সামনে এই মিথ্যের মুখোশটা পরে থাকবেন না। কারণ আপনার কাজটা কিন্তু আমি করিয়েছি। তাই আমার সামনে একদম ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না। ওকে ফাইন, এবার চুপ করো। আর কাজের কথায় আসি এখন আমরা। আতিক দু কাঁধ নাচিয়র বলে, হুম বলুন শুনছি আমি। খলিল তালুকদার কণ্ঠে গম্ভীরতা এঁটে বলেন, আগুন লাগাতে হবে। আতিক বাঁকা হেসে দু হাত ডেস্কের উপর রেখে মজার ছলে বলে, আগুন লাগাতে হবে।
কার সংসারে আগুন লাগাতে হবে? ওই জননেতা জাহিনের নতুন সংসারে নাকি? না বাবা, আমি কারো সংসারে আগুন টাগুন লাগাতে পারবো না। সংসার জীবন হচ্ছে একটা পবিত্র জীবন, সেই পবিত্র জীবনকে অপবিত্র করতে চাই না আমি। পরে দেখবো আল্লাহ আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে, বলেই হাসতে থাকে। খলিল তালুকদার কপট রাগ দেখিয়ে বলেন, বড্ড কথা বলছো ইদানিং তুমি আতিক। আতিক হাসি থামিয়ে সিরিয়াস গলায় বলে, আচ্ছা আচ্ছা, সব কথা বাদ। এবার আপনি স্পষ্ট করে বলুন ঠিক কি করতে চাইছেন আপনি? খলিল তালুকদার গুরুগম্ভীর গলায় বলেন, শেখ অরহান ফাউন্ডেশনে আগুন লাগাতে চাইছি, আর সেটাও আজকে রাতে। আতিক ভ্রু কুঁচকে বলে, মানেটা খুব সোজা, আগুন লাগাতে হবে ওদের ফাউন্ডেশনে। সামনে শীত আসছে, আর ওরা শীতার্ত সকল মানুষদের কম্বল বিতরণ করবে 2 দিন পর। কিন্তু আমি চাই এই কম্বল পুড়ে ছাই হয়ে যাক। জনগণের সামনে জাহিন আর তার ফাউন্ডেশনের বদনাম হোক। এটা একটু বেশি হয়ে যায় না? গরিব মানুষদের হক এভাবে না মেরে দিলে হয় না। তোমাকে এই নিয়ে এত চিন্তা করতে হবে না। এর ক্ষতিপূরণ আমি দিব, আর নামও হবে আমার জনগণের কাছে। সবেই বুঝলাম, কিন্তু কম্বল পুড়ে যাওয়াতে বদনাম হবে কি করে ওদের? খলিল তালুকদার কুটিল হেসে বলে, বদনাম করবে তোমার লোকেরা এটা বলে যে শীতার্ত মানুষদের কম্বল যাতে না দিতে হয়, তাই নিজেরাই পুড়িয়ে ফেলেছে কম্বল। আতিক বিরস গলায় বলে, এটা কেউ বিশ্বাস করবে না। তার চেয়ে ভালো শুধু আগুন লাগিয়ে দেই, বদনাম করার দরকার নেই। খলিল তালুকদার কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তাহলে শুধু আগুন লাগিয়ে দাও। আতিক ডান হাতে ওর পাতাট চুলকাতে বলে, কত পাবট আমি এই কাজে? তোমার যত চাই তত। আতিক চেয়ারের হাতলে বাড়ি দিয়ে বলে, ঠিক আছে, কাজ হয়ে যাবে। আরেকটা কথা, এই কাজটা ভোরের দিকে করবে। আতিক ভ্রু কুঁচকে বলে, কেন? কারণ ভোরের দিকে সিকিউরিটি গার্ড চলে যায়, সেই সুযোগটাই তোমাকে কাজে লাগাতে হবে। আতিক কৌতূহল নিয়ে বলে, এত কিছু কি করে জানেন আপনি? বিরোধী দলের সব কুটিনাটি জানতে হয়। আতিক মাথা নাচাতে বলে, বুঝলাম, কিন্তু আপনি মনে হয় একটু বেশি জানেন। ঠিক আছে, তাহলে কাজটা করার পরেই তুমি টাকাটা হাতে পাবে, তার আগে নয়। আতিক বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আপনি নিশ্চিত থাকেন কাজ হয়ে যাবে আপনার? কথাটা বলেই আতিক চলে যায়। খলিল তালুকদার আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসেন। অতীতের চিন্তা থেকে ফিরে আসেন বর্তমানে, আর মনে মনে বলেন, জাহিন এক করে তোমার সব কিছু কেড়ে নিব। খুব উড়ছিলেট না, এবার দেখি কি করে তুমি এই ক্ষতিপূরণ করো। জাহিন নিজের পার্টি অফিসে বসে আছে, চোখ দুটো বন্ধ করে চেয়ারে মাথা হেলান দিয়ে চোয়াল শক্ত করে রেখেছে। চোখ বন্ধ অবস্থায় বোঝা যাচ্ছে দু চোখের মনি স্থির নয়। নুহাস নিঃশব্দে কেবিনে প্রবেশ করে হাতে খাবার নিয়ে। কিছুক্ষণ জাহিনের দিকে তাকিয়ে থেকে জিহ্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে বলে, ভাই। নুহাসের কণ্ঠস্বর শুনে জাহিন চোখ মেলে তাকায়। জাহিন সোজা হয়ে বসে বা হাত দ্বারা চোখ দুটো কচলে নেয়। খুব জ্বলছে চোখ দুটো তার। ইচ্ছে করছে ঠান্ডা পানি দিয়ে চোখে ঝাপটা দিতে, তাহলে যদি চোখ জ্বালাটা একটু কমে। চোখ কচলাতে জাহিন শান্ত গলায় বলে, ঠান্ডা পানি নিয়ে আয় আমার জন্য। কথাটা বলে চোখ মেলে তাকায় নুহাসের দিকে। নুহাসের হাতে খাবারের প্যাকেট দেখে ভ্রু কুঁচকে বলে, এসব কি? নুহাস ডেস্কের উপরে খাবারের প্যাকেট রেখে বলে, তোমার খাবার। সকাল থেকে কিছু খাওনি তো, তাই নিয়ে আসলাম। জাহিন ক্লান্ত গলায় বলে, আগে ঠান্ডা পানি নিয়ে আমার জন্য। নুহাস চলে যাওয়ার জন্য উদ্যত হতে নিলে কিছু একটা মনে পড়তে থেমে যায়। নুহাসকে থেমে যেতে দেখে জাহিন পুনরায় বলে, কিছু বলবি? আসলে ভাবি ফোন দিয়েছিল। জাহিন হৃদয় কুঁচকে বলে, ভাবি? কার ভাবি? আমাদের ভাবি মানে অয়ন্তী ভাবি। অয়ন্তীর নামটা শুনে জাহিন বিস্মিত হয়ে বলল, অয়ন্তী তোকে ফোন করেছিল কখন? একটু আগেই। আর ভাবি বলল তোমাকে খাওয়ানোর জন্য।
আর একটা মজার বিষয় কি জানো, বড় মা ফোন করে তোমার খবর নেওয়ার পরপরেই ভাবির কল আসলো আমার ফোনে। তোর ফোন নাম্বার কোথায় পেল অয়ন্তী? হয়তো বাড়ির কারো থেকে নিয়েছে। আমি বলেছিলাম ভাবিকে তোমাকে কল করার জন্য, কিন্তু হয়তো কোনো জড়তার কারণে তোমাকে কল করতে চাইছে না। ভাবির কথা শুনে বোঝা গেল টেনশন করছে তোমাকে নিয়ে। জাহিন কিতক্ষণ নীরব থেকে বলে, ঠিক আছে তুই যা, পানির বোতলটা নিয়ে আয়। নুহাস চলে যায়। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোনটা হাতে নিয়ে অয়ন্তীর নাম্বারটা ভাষায় কল দিবে নাকি দিবে না ভেবে দুটানায় পড়ে যায় জাহিন। কি বলবে ফোন করে? সে ঠিক আছে এইট কথাটা। মেয়েটা নিশ্চয়ই টেনশন করছে তাকে নিয়ে। জাহিন আকস্মিক ফোনটা অফ করে রেখে দেয়। পরক্ষণে আবারও ফোনটা অন করে, কোনো দিক বেদিক না ভেবে অয়ন্তীকে কল করে। 2-3 বার রিং হওয়ার পরপরেই ফোনটা পিক হয়, কিন্তু কোনো আওয়াজ আসে না, ভেসে আসে কারো প্রগাঢ় শ্বাস প্রশ্বাসের শব্দ। জাহিন ঠোঁট চেপে ধরে, ঢোক গিলে ভরাট কণ্ঠে ডাক দেয়, অয়ন্তী। ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসল না, তবে নাক টানার শব্দ আসল। মেয়েটি কি কান্না করছে? কিন্তু কেন? তার এভাবে চলে আসার জন্য কি কান্না করছে, নাকি গ্রামের মানুষরা এই ব্যাপারটা নিয়ে কোনো কটু কথা বলেছে মেয়েটাকে? জাহিন পুনরায় কোমল স্বরে বলে, আপনি কি কান্না করছেন অয়ন্তী? দেখুন আমি একদম ঠিক আছি, প্লিজ কান্না করবেন না। আপনার চাপা কান্নার শব্দ আমায় খুব পীড়া দিচ্ছে অয়ন্তী। জাহিন কথাটা বলে থামে। পুনরায় কিছু বলতে উদ্যত হতে নিলে শব্দ করে ফোনটা শাটডাউন হয়ে পড়ে। জাহিন হতবাক হয়ে পড়ে, এই সময় কি তার ফোনটা শাটডাউন হওয়া কি খুব দরকার ছিল? নুহাসও ঠান্ডা পানির বোতল নিয়ে আসে। নুহাসকে দেখার সাথে সাথে জাহিন বলে, নুহাস কাইফকে একটা ফোন কর, কোনো দরকার আছে ওকে। ওকে ফোন করে সন্ধ্যাপুরে, কাল্পনিক নাম, যেতে বল। হঠাৎ সন্ধ্যাপুরে কেন? অয়ন্তীকে আনতে হবে, আমি তোট যেতে পারবো না, তাই ও গিয়েট নিয়ে আসুক ওনাকে। কিন্তু কাইফ তো আমার জানা মতে দাদু আর দাদা ভাইকে আনতে গেছে। জাহিন হতভম্ব হয়ে বলে, দাদু আর দাদা ভাইকে আনতে গেছে মানে? বিয়েতে তো আসতে পারিনি, দাদা ভাই অসুস্থ থাকার কারণে। আর তার উপরে শুনেছে আজকের এই ঘটনাটা, তাই ওনারা আসছে আজকে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে তিয়াসকে সন্ধ্যাপুরে যেতে বল। ঠিক আছে, যাওয়ার আগে আমার ফোনটা একটু চার্জে দিয়ে যা, ফোনটা শাটডাউন হয়ে গেছে। আর বাড়িতেও খবরটা জানিয়ে দিস যে অয়ন্তীকে তিয়াস আনতে গেছে। নুহাস জাহিনের ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে চলে যায়। জাহিন আগের ন্যায় বসে আছে, ভবিষ্যতে আর কি কি অপেক্ষা করছে তার জন্য। কিন্তু আজকের ঘটনাটা যে খলিল তালুকদার ঘটিয়েছে এটা জাহিন সিউর। আর এর প্রতিশোধও নিবে আজ কালকের ভেতরেই। রাজনীতির নোংরা খেলা, একবার যখন এই নোংরা খেলায় মেতেছে এর শেষ দেখে ছাড়বে জাহিন। কিন্তু এই রাজনীতির নোংরা খেলায় কে জিতবে আর কে হারবে? অয়ন্তী এক নজরে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। অপেক্ষায় আছে জাহিনের ফোনের অপেক্ষায়। কিন্তু জাহিনের কোনো ফোন কল এলো না। বুকটা ভার হয়ে এলো অয়ন্তীর। নিচে ঠোঁট কামড়ে ধরে দাঁত দ্বারা। এত কষ্ট হচ্ছে কেন তার? দু চোখ নোনা জলে ভরে উঠেছে। চোখের পাতা ফেললেই কপল বেয়ে গড়িয়ে পড়বে সেই নোনা জল। হয়তো জাহিনের কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই এভাবে কিছু না বলে কল কেটে দিয়েছে। এমন সময় ফাতেমা আক্তার বলতে বলতে আসেন, অয়ন্তী মা কিছু খেয়ে নে, আর কতক্ষণ না খেয়ে থাকবি? অয়ন্তী সাথে সাথে চোখের জল মুছে নেয়। ফাতেমা আক্তার মেয়েকে চোখের জল মুছতে দেখে থমকে যায়। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেয়ের পাশে বসে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো। যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে এত চিন্তা করলে কি করে হবে? মানুষের জীবনে আরো অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে যায়, কিন্তু তারা ঠিক উঠে দাঁড়ায়, তোকেও পারতে হবে। মানুষজনের কটু কথা নিয়ে পড়ে থাকলে হবে না। চল কিছু খেয়ে নিবে।
অয়ন্তী চুপচাপ মামনির প্রত্যেকটা কথা শুনে গেল, কিন্তু টু শব্দটাও করল না। পুলিশের ইউনিফর্ম পরা শারাফের মুখোমুখি বসে আছে জাহিন। শারাফ জাহিনের সব কথা শুনে বলে, তুমি যা বলছো সেটা করা একটু রিস্ক হয়ে যায় ভাই। জাহিন শীতল গলায় বলে, সব কাজেই রিস্ক আছে শারাফ, কোনো কাজেই রিস্ক ছাড়া নয়। কিন্তু তার জন্য আগে সার্চ ওয়ারেন্টের পরোয়ানা জারি করতে হবে। জাহিন শক্ত গলায় বলে, যা যা করা লাগে তাই তাই করবি। ঠিক আছে ভাই, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। আমার এখন থানায় যেতে হবে। হুম যা। কথাটা বলে জাহিন ভোর বেলার সময়ের সিসিটিভি ফুটেজটা আবারও দেখে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মুখোশধারী কয়েকজন লোক সিকিউরিটি গার্ড চলে যাওয়ার পরপরেই ফাউন্ডেশনের এরিয়ার ভেতরে ঢুকে আর খুব সহজে নিজেদের কার্যসিদ্ধি করে চলে যায়। ফাউন্ডেশনের ভেতরে গ্যাসের সিলিন্ডার থাকার কারণে আগুন লাগাটা আরও সহজ হয়ে দাঁড়ায় তাদের জন্য। জাহিন হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। যদি এই লোকদের সামনে পেত এক মুহূর্তের জন্য, তাহলে ওদের জান নিয়ে নিত। রিহান সবে গোসল করে বেরিয়েছে। রিমোট হাতে নিয়ে টিভি অন করতেই ভেসে উঠে আগুনে দগ্ধ হয়ে যাওয়া শেখ অরহান ফাউন্ডেশন। রিহান হতবাক হয়ে তাকিয়ে আছে। নিজের চোখকে এখনো বিশ্বাস করতে পারছে না। রিহান তড়িঘড়ি করে বালিশের নিচ থেকে ফোন বের করে মাকে ফোন করে, কিন্তু মা ফোন ধরছে না। তৃতীয়বার ফোন দেওয়ার সময় ধরল। রিহান অধৈর্য গলায় বলে, মা এসব কি দেখাচ্ছে টিভিতে? ফাউন্ডেশনে আগুন লেগেছে মানে কি? বিরোধী দল আগুন দিয়েছে? মা আমি বাড়ি আসছি এক্ষুনি। একদম না, এমনি বাড়ির আবহাওয়া গরম, তুই আসলে তোর বাবা আরো উত্তেজিত হয়ে যাবেন। কিন্তু মা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর আমি এখান বসে থাকবো পারবো না, আমি আসছি। জোহরা বেগম ধমকের স্বরে বলেন, রিহান মায়ের কথা শুন বাবা, এখানের পরিস্থিতি একটু বোঝার চেষ্টা কর। রিহান ধপ করে নরম বিছানাতে বসে পড়ে আর তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে এইটাই লাস্ট বার তোমার কথা শোনা, এরপর আর কথা শুনবো না তোমার। বলেই রিহান ফোন কেটে দেয়। জোহরা বেগম পড়েছে দুটানায়, ছোট ছেলেকে ছাড়া থাকতে একদম ভালো লাগছে না ওনার, কিন্তু আজমল শেখ যে ছেলের উপরে রেগে ফায়ার হয়ে আছেন। যদি ছেলেকে সামনে পায় তাহলে ছেলেকে আর আস্ত রাখবেন না, তাই স্বামীর রাগ পড়ার অপেক্ষায় আছেন। অয়ন্তী অল্প কিছু খেয়ে চুপচাপ বসে আছে, দৃষ্টি তার সবুজ শেওলা পরা পুকুরটার দিকে। পুকুরটা মাঝখানে দুটো সাদা রঙের রাজহাঁস। রাজহাঁস দুটো কি সুন্দর করে একজন আরেকজনের পেছনে পেছনে যাচ্ছে। কত মহব্বত রাজহাঁস জোড়া দুটোর মাঝে। অয়ন্তীর ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা ফুটে ওঠে। এমন সময় গাড়ি শব্দ ভেসে আসে উঠোন থেকে। অয়ন্তী চকিতে চমকে উঠে সোজা হয়ে বসে। নিশ্চয়ই জাহিন এসেছে তাকে নিতে। অয়ন্তী তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে সদর দরজার কাছে এসে দাঁড়ায়। জাহিনের গাড়ি তো ঠিকই এসেছে, কিন্তু জাহিনের বদলে গাড়ি থেকে বেরিয়ে আসল অন্য এক পুরুষ। অচেনা পুরুষ মানুষটিকে দেখে এতক্ষণের উত্তেজনা আনন্দ নিমিষেই শেষ হয়ে গেল অয়ন্তীর। হামিদ খন্দকার তিয়াসের কাছে এগিয়ে এসে বলেন, তুমি কে বাবা? আঙ্কেল আমি তিয়াস, জাহিন ভাই আমাকে পাঠালো ভাবিকে নেওয়ার জন্য। হামিদ খন্দকার মাথা দুলাতে দুলাতে বলল, ও আচ্ছা, আসলে ভাই আসতে পারিনি, জানেনই তো ওখানের পরিস্থিতি কেমন। কি যে হয়ে গেল। আচ্ছা তুমি ভেতরে এসে বসো। না আঙ্কেল বসবো না, আপনি ভাবিকে গিয়ে বলুন তৈরি হতে, আমি এখানেই অপেক্ষা করছি। তা কি করে হয়, তুমি শুকনো মুখে ফিরে যাবে নাকি আমার বাড়ি থেকে? আঙ্কেল বিশ্বাস করুন একদম খেতে ইচ্ছে করছে না আমার। ইচ্ছে যখন করছে না আর জোর করলাম না। হামিদ খন্দকার সদর দরজার পাশে মেয়েকে দেখে বলেন, তৈরি হয়ে নে, জামাই গাড়ি পাঠিয়েছে তোকে নেওয়ার জন্য। অয়ন্তী চুপচাপ তৈরি হতে চলে যায়। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি জমায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যার দিকে শেখ বাড়িতে এসে পৌঁছায় অয়ন্তী। অয়ন্তীকে দেখার সাথে সাথে যারা দৌড়ে এসে অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাবি?
অয়ন্তী স্মিত হেসে বলে, ভালো আছি। দেখে তো মনে হচ্ছে না। এমন সময় জোহরা বেগম ছেলের বউকে দেখে বলেন, এই তো আমার বউ-মা চলে এসেছে। অয়ন্তী, আসো, তোমার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি এসেছেন, এতক্ষণ তোমার জন্যই অপেক্ষায় ছিলেন তারা। অয়ন্তী সোফার দিকে তাকিয়ে দেখে দুজন বয়স্ক পুরুষ আর মহিলা বসে আছেন। দুজনের ঠোঁট জোড়া লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে তারা খুব পানখোর। বয়স্ক পুরুষ মানুষটি এক্কেবারে জাহিনের ফটোকপি। অয়ন্তী ঢোক গিলে মাথার ঘোমটা ঠিক করে এগিয়ে যায় দাদা শ্বশুর আর দাদি শাশুড়ির দিকে। জোহরা বেগম চোখের ইশারায় অয়ন্তীকে বলে তাদেরকে সালাম করার জন্য। অয়ন্তী দাদির পা ধরে সালাম করতেই কোকেয়া বানু বিরস গলায় বলে উঠেন, হয়েছে হয়েছে, সালাম করতে হবে না, সুখে থাকো। অয়ন্তীর মুখটা শুকনো হয়ে গেল এমন ধরনের কথা শুনে। বুঝতে পারল দাদি শাশুড়ি খুব একটা সুবিধার হবেন না। অয়ন্তী দাদা শ্বশুরকে সালাম করতে নিলে শেখ রেজাউল সাহেব অয়ন্তীর হাতটা ধরে ফেলে আর বসা থেকে উঠে দাঁড়িয়ে অয়ন্তীর মাথায় হাত দিয়ে স্নেহভরা গলায় বলেন, পা ধরে সালাম করতে হবে না। আমার নাতিকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকো, এই দোয়াই প্রাণ ভরে করি তোমাকে। অয়ন্তী বিনিময়ে মুচকি হাসি দিল। কোকেয়া বানু আদেশের স্বরে অয়ন্তীকে বলেন, এই মেয়ে আমার কাছে এসে বসো তো দেখি একটু। অয়ন্তী শাশুড়ি মায়ের দিকে তাকায়। জোহরা বেগম চোখের ইশারায় বসতে বললেন। অয়ন্তী কোকেয়া বানুর কাছে বসতেই অয়ন্তীর দু হাতে দুটো সোনার বালা পরিয়ে দিয়ে বলেন, নাত বউয়ের মুখ দেখলাম প্রথমবারের মতো, তার উপহার দিলাম তোমায় আমি, মেয়ে সাবধানে রেখো বালা জোড়া। অয়ন্তী মাথায় হেলিয়ে সায় দেয়। কোকেয়া বানু এবার এক তিক্তময় কথা বলে উঠেন, তা মেয়ে এই বাড়িতে পা রাখতে না রাখতেই আমার নাতির সর্বনাশ ঘটিয়ে দিলে। কি অপয়া মেয়ে গো তুমি। অয়ন্তী চমকে উঠে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে কথাটা শুনে। এখানে এসেও তাকে অপয়া কথাটা শুনতে হলো। হয়তো এখান থেকেই শুরু হলো তার এই বাড়িতে অপয়া ডাকটা। বসার ঘরে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। জোহরা বেগম শাশুড়ি মাকে বলেন, মা কি বলছেন আপনি এসব? ঠিকই তো বলছি, আর ওর তো বিয়ের হওয়ার কথা ছিল রিহান দাদু ভাইয়ের সাথে, কিন্তু হয়ে গেল জাহিন দাদু ভাইয়ের সাথে। আজমল শেখ বলেন, মা এখন কি এই কথাগুলা না বললে নয়। শেখ রেজাউল সাহেব স্ত্রীকে ধমকের স্বরে বলেন, আহ কোকেয়া, তুমি চুপ করবে। জোহরা বেগম যারাকে বলে, যারা অয়ন্তীকে নিয়ে উপরে যা অনেকটা পথ জার্নি করে এসেছে। হ্যাঁ মা, ভাবি চলো। অয়ন্তী ঘুমটার আড়ালে চোখের নোনা জলটা মুছে নেয়। যারা অয়ন্তীকে নিয়ে উপরে চলে যায়। ননদ আর ভাবি করিডোর দিয়ে যাচ্ছে এমন সময় যারা বলে, ভাবি দাদুর কথায় কিছু মনে করোট না, দাদু এমনই। কিন্তু যাকে একবার ভালোবেসে ফেলে তাকে এক্কেবারে উজাড় করে ভালোবাসে। অয়ন্তী নিচু গলায় বলে, না না, ওনার কথায় আমি কিছু মনে করিনি। এমন সময় আহান নিজের ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলে, ভাবি তুমি চলে এসেছ। আহান দৌড়ে এসে অয়ন্তীর কোমর জড়িয়ে ধরে। অয়ন্তী মুচকি হেসে আহানের গাল ধরে বলে, কেমন আছো তুমি আহান? আহান অভিমানী গলায় বলে, একটুও ভালো নেই, তুমি চলে গেছো বলে খুব মন খারাপ হয়েছিল। আর মন খারাপ করতে হবে না, আমি তো চলেই এসেছি। যারা পাশ থেকে আহানকে বলে, আহান ভাই আমার পড়তে বসো গিয়ে, তোর না আর কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষা। আহান দু হাত নিজের কোমরে রেখে রেগে বলে, একবার খালি আমার পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি তোমাকে এই কথাটা সারা দিন বলবো। কথাটা বলে মুখ ভেঙচি কেটে আহান নিজের ঘরে চলে যায়। যারা ভাবিকে বলে, ভাবি তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর টেনশন করার মতো কিছু হয়নি বুঝলে। এমন দুর্ঘটনা অনেক ঘটেছে আমাদের সাথে। কিন্তু তুমি নতুন তো, তাই হয়তো খারাপ লাগছে। আরেকটা কথা ভাইয়া হয়তো আজকে অনেকটা রাত করেই ফিরবে, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। কথাটা বলে যারা নিজের ঘরে চলে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরে চলে যায়। প্রায় রাত 12:30টার দিকে জাহিন আর নুহাস বাড়িতে ফিরে।
নিজেদের কাছে বাড়ির চাবি থাকার কারণে বাড়ির কাউকে আর বিরক্ত করেনি। জাহিনের চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, চুল উস্কো খুস্কো হয়ে আছে, সকালের পোশাকটা এখনো গায়ে। জাহিন নিজের ঘরে প্রবেশ করতেই থমকে যায় অয়ন্তীকে দেখে। অয়ন্তী সোফায় ঘুমিয়ে আছে। মেয়ে সোফায় ঘুমাচ্ছে কেন এত বড় বেড থাকতে? যারা ভাবিকে ভাইয়ের জন্য অপেক্ষা করতে না করলেও অয়ন্তী স্বামীর জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কখন যে সোফায় ঘুমিয়ে গিয়েছে ক্লান্তিতে টের পায়নি। জাহিন ল্যাপটপ ব্যাগ আর কোটটা চেয়ারের উপরে রেখে ধীর পায়ে এগিয়ে যায় অয়ন্তীর দিকে। জাহিন সেন্টার টেবিলের উপরে আস্তে করে বসে অয়ন্তীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা, কিন্তু আদৌ কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে অয়ন্তী? জাহিন ঢোক গিলে হাত বাড়িয়ে অয়ন্তীর কপালের উপরে পড়ে থাকা চুলগুলা আলতো হাতে সরিয়ে দেয়। জাহিনের কি হলো কে জানে, নিজের মুখটা এগিয়ে নেয় অয়ন্তীর ললাটের দিকে। অয়ন্তীর ললাটে নিজের ওষ্ঠ উঠে যাবে তখনই থেমে যায় জাহিন। চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিরে আসে অয়ন্তীর নিকট থেকে। জাহিন কিছুক্ষণ তোবদা মেরে বসে রইল অয়ন্তীর সম্মুখে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জাহিন নিজের কোমর বাঁকিয়ে আস্তে করে অয়ন্তীকে পাজাকোলা তুলে নেয়। ঘুমন্ত অয়ন্তীর মাথা গিয়ে ঠেকে জাহিনের প্রশস্ত বুকে। জাহিন এক পলক ঘুমন্ত অয়ন্তীর দিকে তাকিয়ে অগ্রসর হয় বেডের দিকে। চলবে।